জেতাতে গেলে নওশাদ সিদ্দিকী আমি বলবো যে তার একটা খুব প্লাস পয়েন্ট আছে ওখানে জেতার, এবং ওখানকার মানুষ আমি মনে করবো তারা নওশাদ সিদ্দিকী চাইবেন যে আগামী দিন তারা আসুক, তিনি আসুন। হ্যাঁ, এবার বলা যায় না, হুট করে আমাদের ভাইপো বাবুর হয়তো ইচ্ছা হলো উনি গিয়ে রামনাওয়া চেঞ্জ করে ওখানে গিয়ে দাঁড়ালেন, সেটা আমি বলতে পারবো না তখন কি হবে। কারণ ওখানেও তো অনেক, ওনারও তো অনেক, এখন উনি সবকিছু করতে পারেন, কারণ দিদিমণি তো আপনি বলে হয়তো জানেন, হয়তো বলেছিল একবার যে ভবানীপুরে দাঁড়াবো, না দাঁড়িয়ে উনি চলে গেছে নন্দীগ্রামে দাঁড়াবো বলেছে, তারপর না দাঁড়িয়ে চলে গেছে ভবানীপুরে। তো উনি যখন এসব করতে পারেন ওনার ভাইপো এরকম করতে পারে, কারণ সবটাই তো উপর থেকে কন্ট্রোল হয়। এবারে কে জিতবে কে না জিতবে সেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু আমি বলছি যদি নওশাদ সিদ্দিকীর যে একটা ওখানে মানে একটা যথেষ্ট ওনার মানুষ চেনে প্রভাব, এবং শুধু তাই নয় ওনাকে সবাই চেনে, ভালোবাসে, উনি কাজকর্ম প্রচুর করেছেন, এবং আমার মনে হয় ওনারই জেতা উচিত। ওখানকার মানুষের আমি বলবো তারা ওনাকেই ভোট দেওয়া উচিত, কারণ উনি দল, আমি তো আবারও বলছি, দল মত ধর্ম নির্বিশেষে উনি মানুষের হয়ে কাজ। আমি এইসব কথা বললে অন ক্যামেরা লোকে ভাববে আমি হয়তো আইএসএফ করি, ঠিক আছে, আমি এইগুলো বলতে পারবো না। তবে আমি যেটা বলছি আমার পার্সোনাল দিক থেকে, বা আমি ওখানকার মানুষের হয়ে বলছি, কথাটা বলছি, ওখানকার মানুষরা যদি চায় যে ওখানকার উন্নয়ন হোক, তাহলে আমি বলবো যে নওশাদ সিদ্দিকীকে ভোট দেওয়া উচিত। কিন্তু আমি যদি এখন নিয়ে এইসব কথা বলতে শুরু করি, তাহলে লোকে অনেকে এরকম বলে দেয় আর কি যে আপনি ওই দলের লোক, কিন্তু আমি ভর্তি হলে বলছি আমার একটাই পরিচয়, আমি হচ্ছে আইনজীবী, কলকাতা। দেখুন, এই মানিক ফকিরকে আমি বহুবার দেখেছি, তিনি এখানে মানে বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতেন, এবং তিনি যে নওশাদের বিরুদ্ধে প্রার্থী হবেন এটা আমি তখন থেকেই জানতাম, কারণ অনেকদিন ধরেই জানতাম। আজকে উনি, আমি বলে দিচ্ছি, প্রায় ধরে রাখুন 3, 4, 5, 6 মাস আগে থেকে জানতাম ওনাকে যে উনি প্রার্থী হবেন, কারণ উনি যখনই কোনো মিডিয়াতে বক্তব্য রাখতেন তখনই আমি দেখেছি উনি নিজে একজন ইসলাম ধর্মী মানুষ হওয়া সত্ত্বেও উনি কিন্তু হিন্দু ধর্মী মানুষ হওয়া সত্ত্বেও উনি কিন্তু ইসলাম ধর্মের বিরোধী মানুষের বিরুদ্ধে উনি কথা বলতেন, এবং হ্যাঁ, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে নওশাদ সিদ্দিকী, তাকে উনি কোনোভাবেই পছন্দ করতেন না, এবং সেটা ওনার প্রত্যেকটা কথা আপনারা শুনলেও জানতে পারবেন। সুতরাং এটা তো জানা কথাই ছিল যে উনি তার বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু এটা খুব খারাপ লাগছে আজকে ভাঙড়ের মতো জায়গাতে, আজকে যেখানে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে, সেই সব জায়গাতে এভাবে এরা দাঁড়িয়ে একটা মানে কি মানে ভোটটাকে ডিভাইড করার কাজ করছে, আর কিচ্ছু না। একটা জিনিস বুঝতে হবে যে ভাঙড় কিন্তু এখন কলকাতা পুলিশের আন্ডারে চলে এসছে, এবং তারপরেও কিন্তু এই যে অশান্তি, ঝামেলা, মারপিট এসব কিন্তু কিছুই কমেনি, সবই চলছে। সুতরাং সব থেকে বড় ব্যাপার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এত কিছু পরিকল্পনা প্রশাসনের দ্বারা করার পরেও ভাঙড়ের অশান্তি কিন্তু কোনোভাবে রোধ করা যাচ্ছে না। এরপরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এই যে আজকে মানিক ফকির দাঁড়াচ্ছে, এবং আগামী দিনে অন্যান্য পার্টি তারা কী সব কাদের কাদের দাঁড়াবে আমরা জানি না, ক্রমশ প্রকাশ্য সেগুলোতে এটা যেটা হবে যে ওখানকার ভোটটাকে মানে ডিভাইড করে আলটিমেটলি সুবিধা কাদের হবে জানেন? সুবিধা হবে এই শাসক দলেরই সুবিধা হবে। সেটাই তো বলছি, মানে শাসক দলকে জেতানোর জন্যই তো এরা দাঁড়াচ্ছে। আজকে এরা কেন ওখানে গিয়ে এরকম মানে একটা জটলা পাকাচ্ছে, বা এই আপনার ওখানে গিয়ে এই মারপিট অশান্তি, লোকে বাড়ি ভাঙচুর, লোকে জায়গা জমি ইয়ে করা কেন করছে? কারণ ওরা কোনোদিনই চায় না যে ওখানকার মানুষের উন্নয়ন হোক, ওরা চায় যে এই ধরনের অশান্তির মধ্যে মানুষ নিমজ্জিত থাকুক, এবং মানুষ যে এই যে নেপালে বা আপনার কি বলে বাংলাদেশে কিংবা আপনার শ্রীলঙ্কাতে যে মানুষ প্রতিরোধ করেছে, সেই প্রতিরোধটা যাতে না করুক। এইটা আপনাদের বুঝতে হবে, এখানে রাজনীতির ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। এখানে ওদের মেন হচ্ছে টার্গেট হচ্ছে মানুষদেরকে এইভাবে এই সবের মাধ্যমে তাদেরকে ভুলিয়ে রাখো, এইসবের মধ্যে তাদেরকে নিমজ্জিত রাখো, যাতে তারা একসাথে লড়াইটা না করতে পারে, না আমাদের বিরুদ্ধে না আওয়াজটা না তুলতে পারে। এই আওয়াজটাকে বন্ধ করার জন্যই আজকে এই ধরনের গেম খেলছে সরকার এবং তার প্রশাসন, এবং মানুষ বুঝতে পারবে না, কারণ ওখানে মানুষরা তো সবাই তো আর শিক্ষিত নয় যে তারা এই পলিটিক্যাল ব্যাপারটাকে খুব ভালো করে বুঝতে পারবে। যারা বুঝতে পারবে তারা বুঝবে, যারা বুঝবে না, যারা সাধারণ মানুষ তারা তো বুঝতে পারবে না, তো তারা এই পলিটিক্যাল গেমের মধ্যে পড়ে যাবে, এবং যার ফলে একটা ফুটেজ, একটা মানে কি বলবো, একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে এই আমাদের শাসক। আমি তো সেই বিষয়ে আপনাকে বললাম যে এরা কেন যে এই জিনিসটা ওখানে করছে, তার কারণ হচ্ছে এরা চায় না যে সাধারণ মানুষ প্রতিরোধ করুক। সাধারণ মানুষের প্রতিরোধ করার যে জায়গাটাকে বন্ধ করে দেওয়ার মধ্যে একটা রাজনৈতিক এখানে পরিসন্ধি আছে, এবং এই রাজনৈতিক পরিসন্ধিদের মাধ্যমে সাধারণ মানুষ তার সেই সব চাপে পড়ে আজকে তারা হচ্ছে দিশেহারা হয়ে যাচ্ছে। আপনি দেখবেন ওই সব এলাকায়, আপনার চ্যানেল খবর দেখবেন, মানে বিভিন্ন এলাকায় ছোট ছোট জায়গায় আপনি জানতে পারবেন ওখানে পানীয় জলের কল আছে কিন্তু তাদের জল আসে না।
ওখানে বর্ষাকালে হাঁটু জল ডুবে যায়, পুরো ঢালাই রাস্তা পুরো জলে ডুবে যায়, কিন্তু পুকুর আর জল রাস্তা এক হয়ে যায়, কিন্তু সেখানে কোনো মানুষ প্রতিবাদ করতে পারে না। ওখানে দিনে দুপুরে ওখানে অশান্তি হয়, মারপিট হয়, খুন জখম হয়, কিন্তু মানুষ কোনো প্রতিবাদ করতে পারে না। ওখানে বজ্রপাত হলে ইলেকট্রিসিটি প্রায় 1 সপ্তাহ ধরে আসে না, কিন্তু মানুষ তার জন্য কোনো প্রতিবাদ করতে পারে না। তাহলে আলটিমেটলি মানুষের প্রতিবাদটাকে বন্ধ করে দেওয়াটাই হচ্ছে এটা চক্রান্ত, এবং সেই চক্রান্তে আজকে এই ধরনের যারা গিনিপিগ, আমি যাকে বলি গিনিপিগ, এই যে মানিক ফকির বা আপনি যার নাম বললেন তিনি, কাসিম সিদ্দিকী বা আরও এসব অনেক গিনিপিগ আছে, নজরুল ইসলাম, ঠিক আছে, এইসব গিনিপিগদের ইউজ করা হয়। এই গিনিপিগদের ইউজ করে তাদেরকে বাজারে আগে ছেড়ে দেওয়া হয়, যাও তুমি একটু ভালো করে বলো তো, তুমি যাতে তোমার সবাই ভাবে যে না এই নিয়ে আমার সাথে কথা বলছে, আমার হয়ে কথা বলছে, কিন্তু ভোট যখনই আসবে এইসব গিনিপিগগুলো এক এক করে দেখবেন দলে 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 ঢুকে গেছে, পিমড়ের মতন ঢুকে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, আজকে আপনি জানেন হয়তো ভোটের সময় নির্দল প্রার্থী বলে একজন প্রার্থী দেয়, একটা দল আছে তারা প্রার্থী দেয়, নির্দল প্রার্থী, কিন্তু ভোট যখনই শেষ হয়ে যায় তখন এই নির্দল প্রার্থী টুকটুক করে সব ঢুকে যায়। এবং এটা দেখা গেছে, আমি বলছি এই আপনি লাস্ট বিধানসভা ভোটটা আপনি ভালো করে একটু লক্ষ্য করে জানতে পারবেন, ওখানে নির্দল প্রার্থী বহু দাঁড়িয়েছিল, কিন্তু তারা পরবর্তীকালে তারা জিতেওছে, এবং জেতার পরে তারা আস্তে আস্তে শাসক দলের সাথে যুক্ত হয়ে গেছে। সুতরাং এই যে একটা গিনিপিগ, এই ধরনের মানুষকে ভুল বোঝানো, মানুষকে একটা দ্বিচারিতার মধ্যে রাখা, মানুষকে আর দোটানার মধ্যে রাখা, মানুষ নিজেই বুঝতে পারছে তাকে কাকে ভোট দেবে, কে আমাদের জন্য লড়াই করছে, এই জিনিসটা শাসক দলের একটা হচ্ছে পলিটিক্যাল গেম। এবং এই গেমটা তারাই বুঝতে পারবেন যারা রাজনীতি সম্পর্কে একটু ওয়াকিবহল, রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, একটু তাদের সিনিয়রিটি আছে, একটু পড়াশোনা করে যে শিক্ষিত, তারা বুঝতে পারবে। যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন আনি দিন খায়, যারা আজকে কাজ না করলে রাতে পেটে ভাত জুটবে না, তারা কিন্তু এই ধরনের জিনিস বুঝতে পারবে না। তাদেরকেই ট্যাপে ফেলার জন্য, তাদেরকেই যাতে টার্গেট করা হয়, যারা বুঝতে পারবে না, যারা এই গেমটা, এই খেলাটাকে বুঝতে পারবে না, তারা যাতে এই দ্বিচারিতার মধ্যেই সারাক্ষণ নিমজ্জিত থাকুক, সেই জন্য এই ধরনের কাজগুলো করায় এই শাসক দলের হয়ে এইসব গিনিপিগরা। আমি তো অবশ্যই বলবো নওশাদ সিদ্দিকী অবশ্যই জিতবেন, কারণ হচ্ছে দেখুন উনি প্রথমেই কিন্তু সবার আগে বিভিন্ন বক্তব্য ক্লিয়ার করে দেন, এটা এই কথাটা, এটা বলা একটা বিশাল বড় ব্যাপার। একটা ইসলাম ধর্মীয় সম্প্রদায়ের মানুষ হয়েও উনি কিন্তু এটা বলেন যে আমি যে কথাগুলো বলছি, আমি যে লড়াইগুলো করছি, এটা কোনো জাত নির্বিশেষে নয়, বা আমার জাতের লোকেদের জন্য। আজকে আমার পার্টির যদি আমার জাতের লোকে যদি কোনো ভুল কাজ করে, আমি তার বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, এটাই সবার আগে উনি বলেন। এটা থেকে বোঝা যায় যে তিনি কোনো পার্টিকুলার জাত পেদ এইসব বা কোনো পার্টিকুলার ধর্ম বা কোনো পার্টিকুলার ওনার পার্টির হয়ে উনি কথা বলেন না। উনি সাধারণ মানুষ, সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সবার হয়ে উনি কথা বলেন। এবং এরকম ধরনের যোগ্য মানুষের প্রয়োজন আছে। আমি মনে করব প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় তারা বুঝতে পারবে যে এরকম ধরনের যোগ্য মানুষের প্রয়োজন আছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে। সুতরাং আমার মনে হয় এখানে নওশাদ সিদ্দিকী জিতবে, এবং তাকে হারানোর মতন ওখানে শক্তি আমার মনে হয় না কেউ আছে যে তাকে এবার যদি হাইকোর্টের, এবং আমি সেই পরিচয় নিয়েই আমি থাকতে চাই এবং মানুষের হয়ে কাজ করতে চাই এবং করছিও। আপনারা জানেন, আপনারা তো আমার সবথেকে বেশি জানেন, আমার কাছের, আমার সবসময় আমার সাথে থাকেন, আপনারা জানেন যে আমি মানুষের হয়ে প্রচুর কাজ করছি। আমি এমনও দিন গেছে মানে বিনা পয়সায় মানুষের হয়ে কাজ করেছি, এরকম মানুষ আছে, আমি আপনাকে নিয়ে এসে দেখাতে পারি। সুতরাং আমি লড়াইটা করব, এবং আমি আগেও করতাম, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমার মুখ বন্ধ করা অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু করতে পারিনি, আমি তাও লড়াই করে যাচ্ছি। এবং নওশাদ সিদ্দিকীও এমন একটা মানুষ যার উপর প্রচুর অ্যাটাক হয়েছে, এই বিধানসভায় গেটে তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও তিনি লড়াই করেছে। তাকে ধরে সিগন্যাল লগাবে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে বিনা কারণে তার উপর জোর জঙ্গি, তবুও সে লড়াই করছে। সুতরাং সেটাই, সে আমার মতনই, মানে একই, আমরা প্রায় বলতে গেলে একই 1-2 বছর তো ডিফারেন্স হবে, আমরা একই বয়সী হতে পারে। আমরা যে এই যে লড়াইটা করছি, এই যে আমাদের যে ইয়াং জেনারেশন যে লড়াইটা করছে, এবং মানুষ সেটা দেখতে পাচ্ছে, এবং এই লড়াইয়ের জন্যই আজকে নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতন ঘটনা ওখানে ঘটেছে। এবং আমাদের আগামী ভারতবর্ষের যুব শক্তির ওপরই মানুষ দেবেন, আস্তে আস্তে রিলাই করবে, তাদেরকে মানুষ ভরসা করবে, তাদেরকে মানুষ ভোট দেবে। সুতরাং সেই দিক দিয়ে দেখতে